জাতি জনকের শততম জন্মবার্ষিকী আমরা যথাযথ মর্যাদার সাথে সারা বাংলাদেশ উদযাপন করছি। তাই আমরা স্মরণ করব জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ওনার পরিবারে 18 জন শহীদ হয়েছেন, তাদেরকে স্মরণ করব। তাদের একজন যেটা সবচেয়ে মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে ছোট ভাই শেখ রাসেলের জন্মদিন আজকে, সে বিষয়টিও আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। আমরা স্মরণ করব সকল শহীদদেরকে যারা এই দেশের জন্য জীবন দিয়ে গেছেন, দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়ে গেছেন। আমরা আরো বিশেষভাবে স্মরণ করব যাদেরকে নিয়ে আমরা এই স্বাস্থ্য সেবায় কাজ করে যাচ্ছি গত 7-8 মাস যাবৎ, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে বাংলাদেশ কোভিড মোকাবেলায় সফলতা অর্জন করতে পেরেছে। সে আমাদের ডাক্তারবৃন্দরা যারা শহীদ হয়েছেন, যারা মৃত্যুবরণ করেছেন, তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করব। এবং আমি দেখলাম মেডিসিন সোসাইটির মধ্যেই প্রায় 26 জন মৃত্যুবরণ করেছে। তাদের জন্য আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করব। এবং সর্বমোট 115 জন ডাক্তার মৃত্যুবরণ করেছে, পাশাপাশি নার্স অনেকে মৃত্যুবরণ করেছে এবং অন্যান্য স্বাস্থ্য সেবায় যারা নিয়োজিত তারাও অনেকে মৃত্যুবরণ করেছে। আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা অনেকে মৃত্যুবরণ করেছে এবং আমাদের সেনাবাহিনীর অনেকে মৃত্যুবরণ করেছে এবং আরো অনেক বরেণ্য ব্যক্তি, আমাদের মন্ত্রীরাও, আমাদের একজন মন্ত্রীও মৃত্যুবরণ করেছে, এমপিরাও অনেকে মৃত্যুবরণ করেছে এবং অনেক নেতৃবৃন্দরাও মৃত্যুবরণ করেছে এবং সাংবাদিক ভাইরাও অনেকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এবং সার্জনদের মধ্যে মৃত্যুবরণ করেছে 26 জন, না 23 জন মৃত্যুবরণ করেছে। আমরা তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা তাদেরকে বেহেশতবাসী করুন এবং তাদেরকে আমরা সবসময় স্মরণ রাখব। আজকে সফলতার কথা বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী ওনার এখন প্রত্যেক ভাষণেই প্রায় স্বাস্থ্যসেবার সফলতার কথা বলে থাকেন। তা আমি এই সফলতা সকল যে প্রশংসা আমি মাননীয় প্রধানমন্ত্রীকেই দিতে চাই, কারণ ওনার নির্দেশনায়, ওনার গাইডেন্সই আমরা কাজ করে গেছি। আর সফলতার প্রশংসা আমি দিয়ে দিতে চাই আমাদের ডাক্তারবৃন্দদের, আমাদের নার্সদেরকে, আমাদের যারা সেবা করেছেন, বিকজ তাদের কাজের মাধ্যমেই এই সফলতা এসেছে। এবং যারা স্বাস্থ্য সেবায় অন্যান্য যারা নিয়োজিত আছেন তাদেরকেও আমি এই প্রশংসার দাবিদার হিসাবে তাদেরকেও শুভেচ্ছা জানাই। আমি এখানে হয়তো মন্ত্রী হিসাবে আমার যেটা দায়িত্ব ওইটুকু পালন করার আমি চেষ্টা করেছি, আপনাদের সহযোগিতা করার চেষ্টা করেছি। আপনাদেরকে একটু আশ্বস্ত করতে চাই, আপনাদের যে সমস্ত এখানে আলোচনায় আসছে, আপনাদের যে ন্যায্য দাবি, তার সাথে আমি 100% একমত এবং আপনাদের সাথে ছিলাম, আছি, ইনশাআল্লাহ আগামীতেও থাকবো। কারণ আপনাদেরকে নিয়েই এই কাজ, এই মানব সেবা, মানুষের সেবা হলো সর্বোচ্চ সেবা এবং মানুষের সর্বোচ্চ ইবাদত হলো মানুষের সেবা, যেটা আমাদের ডাক্তার ভাইরা করে থাকেন, নার্সরা করে থাকেন, অন্যান্য স্বাস্থ্যকর্মীরা করে থাকেন। এই কোভিডের মোকাবেলায় যে ভূমিকাটা আমরা পেয়েছি, আমরা অবশ্যই প্রশংসা, যারা দাবিদার প্রশংসা করতে হবে। আমাদের সেই আমেরিকা বড় রাষ্ট্র, সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, ধনাঢ্য রাষ্ট্র, ইউরোপ, অন্যান্য দেশগুলো, তাদের বেহাল অবস্থা হয়ে গেছে। তাদের বেহাল অবস্থা ছিল, এখনো আছে, কিন্তু বাংলাদেশ সীমিত সম্পদ নিয়ে, সীমিত জনবল নিয়ে, সীমিত আমাদের টেকনোলজি নিয়ে আমরা গর্বের সাথে বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে
এবং আমাদের চিকিৎসায় যারা জড়িত আছে সকলের আক্রান্ত পরিশ্রমে বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো আছে, অনেক ভালো আছে। ইনশাল্লাহ আমরা আরো ভালো রাখতে চাই। ভালোটা কিভাবে আছে? বৃক্ষোত্তমার নাম কি, ফলে পরিচয়। আমাদের দেখতে হবে যে আমাদের মৃত্যুর হার কতটুকু। একটা যখন মহামারী আসে পৃথিবীতে, বিভিন্ন সময় আসছে, সেই স্প্যানিশ ফ্লু, ব্ল্যাক ডেথ, মার্স, সার্স, এশিয়ান ফ্লু, অনেক রকম জিনিস আসছে। মানুষের মনে রেখেছে কোন মহামারীতে কত লোক মৃত্যুবরণ করেছিল, সেটার উপরে নির্ণয় হয় ভয়াবহতা। আমাদের দেশে আজকে মারা গেছে 5,500 লোক, অ্যারাউন্ড 5,500 মতো। আমাদের যে 18 কোটি লোক, 17 কোটি লোক, তার মধ্যে 5,500 মৃত্যুবরণ করেছে। আমরা একটি মৃত্যু কাম্য নয়, কিন্তু আমেরিকা আমাদের দ্বিগুণ পপুলেশন, তাদের মৃত্যু প্রায় 2.5 লক্ষের মতো। তা আপনি তুলনা করেন বাংলাদেশকে। ইউরোপের প্রতিটি দেশে 50,000 লোক মারা গেছে, তাদের পপুলেশন 4 কোটি 5 কোটি। তুলনা আমাদেরকে সেইভাবে করতে হবে। পাশে ভারত 1 লক্ষের উপরে ছাড়িয়ে গেছে তাদের মৃত্যু। কাজেই এই সমস্ত তুলনা করলে আমরা বুঝতে পারি যে আমাদের অবস্থান কোন জায়গায় আছে। সে কারণে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে প্রশংসা করে। অনেকে আমরা জানি, অনেকে নেতিবাচক কথাবার্তা বলেছে, অনেকে বলেছে, আপনারাও জানেন। গত 7 মাস আমরা সেই কথাবার্তাগুলো শুনেছি, কিন্তু কখনো পিছপা হয়নি। মাথা ঠান্ডা রেখে আমরা কাজ করে গেছি, দেশের জন্য কাজ করে গেছি। আমাদের ধারণাই ছিল, বিশ্বাস ছিল যে একদিন না একদিন বুঝতে পারবে। যারা সমালোচনা করেছে তারা তাদের ঘরে বসে নিরাপদে বসে আলোচনা করেছে, আমাদের বিরোধীরা আলোচনা করেছে। তারা কি কখনো মানুষের পাশে দিয়ে দাঁড়িয়েছে? এই কোভিডের সময় নিরাপদে ঘরের ভিতরে বসে আলোচনা করেছে, এতটুকুই করেছে। কখনো আমাদের এই যে এখানে ঝড় গেল, এখানে টর্নেডো গেল, কত কিছু গেল, কই আমরা তাদেরকে দেখি নাই। ওই একাত্তর একটু রাস্তায় দাঁড়িয়ে 2-4টা কথা বলে, অথবা ঘরে বসে নিরাপদে কথা বলে, কিন্তু মানুষের পাশে ছিল না। মানুষের পাশে আমরাই ছিলাম, আমাদের ডাক্তাররাই ছিল, আমাদের নার্সরাই ছিল, আমাদের পুলিশ বাহিনীরা ছিল, এবং আমাদের সেনাবাহিনীর লোকজনরাও রাস্তায় ছিল। তারাই এই সমস্ত কাজগুলো ম্যানেজ করেছে। শুরুতে আমাদের কিছু সমস্যা ছিল, প্রত্যেক দেশেরই সমস্যা ছিল। কিভাবে কোভিড আক্রান্ত করবে মানুষকে, কিভাবে চিকিৎসা হবে, কারো জানা ছিল না, আমাদেরও জানা ছিল না। আমাদের শিখার একটা সময়, আমরা খুব শিখছিও, আমরা খুব তাড়াতাড়ি, সেই জন্য আমাদের মৃত্যুর হার কম। মাননীয় প্রধানমন্ত্রীর তড়িৎ সিদ্ধান্তের কারণে আমরা তাড়াতাড়ি এটা ম্যানেজ করতে পেরেছি। আমাদের এখানে সেন্ট্রাল অক্সিজেন লাইন ছিল না, অল্প কয়টা হাসপাতালে ছিল। আমরা এখন 78টা নতুন হাসপাতালে 78টা আমরা সেন্ট্রাল অক্সিজেন লাইন আমরা দিয়েছি। আমাদের ছিল না। হাই ফ্লো নোজেল ক্যামেরা ছিল না, পৃথিবীর কারোর কাছেই ছিল না। আমাদের কাছে কোত্থেকে থাকবে? ট্রিটমেন্ট প্রোটোকল তখন সেইভাবে ডেভেলপ হয় নাই। আমাদের মেডিসিন সোসাইটি, আমাদের এই সার্জন সোসাইটি, সকল সোসাইটির মিলে যে ট্রিটমেন্ট প্রোটোকল তৈরি করলো, এবং সেই প্রোটোকলটা প্রায় 7-8 বার আমাদের আপগ্রেড করা হয়েছে, যার ফলে আজকে চিকিৎসা এত উন্নত, আমাদের মৃত্যুর হার কম। এগুলো স্বীকার করতে হবে। এটা কিন্তু আগে আমাদের ছিল না। আমাদের ল্যাবও ছিল না, একটা মাত্র ল্যাব ছিল। সেই এখন একটা মাত্র ল্যাব নিয়ে অনেক আলোচনা হয়েছে, আরো যে প্রয়োজন হবে এটা কেউ জানতো না। আমরা সেই ল্যাব একটা থেকে আমরা এখন প্রায় 110টা ল্যাবে আমরা স্থাপন করেছি। এখন আমরা আহ্বান করি পরীক্ষা করার জন্য, আসেন আপনারা। এখন লোকে আসে না। আমাদের 10-15 হাজারের বেশি, 12 হাজারের বেশি টেস্ট আমরা করতে পারি না। আমি জিজ্ঞেস করি, ডিজি সাহেবও জিজ্ঞেস করি, কেন পারে না, আসে না? বা লোক তো আসে না। টেস্ট করতে না আসলে তো আমরা কেমনে টেস্ট করবো? তা আমরা তাই সবসময় আহ্বান করি যে আপনারা প্লিজ টেস্টে আসবেন। আপনারা নিজেরা সংক্রামিত হলে আপনারা চিকিৎসা পাবেন এবং ফ্যামিলিকেও আপনারা রক্ষা করবেন। এই টেস্টটা যদি আপনারা করেন, আমরা
অনেক সময় অনেক আলোচনা, আরও অনেক কিছু হয়েছে। আমাদের এই রোগ চিকিৎসা দিতে অনেক বেশি জনবল লাগে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বললাম যে আমাদের জনবলের সংকট, ডাক্তার সংকট, নার্স সংকট। উনি আর দ্বিতীয় কথা বললেন না, নিয়োগ দাও। আমরা 15 দিনে 2000 ডাক্তার এবং প্রায় 4000 নার্স আমরা নিয়োগ দিয়েছি, যেটা 1 বছরে পাওয়া যায় না। এটা মাননীয় প্রধানমন্ত্রী ওনার সাহায্য ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না। আমাদের টেলিমেডিসিন খুব ভালো কাজ করছে। আপনারা জানেন, ঘরে থেকে এখন অনেকেই চিকিৎসা নিচ্ছে। চিকিৎসা তো নিচ্ছে তারা, খালি ঘরে এমনি বসে নাই। এই ডাক্তাররা টেলিফোনে তাদেরকে পরামর্শ দিচ্ছে, সেবা দিচ্ছে, এবং এটাও হয়েছে অনেকে ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে, যার ফলে আজকে এই মৃত্যুর হারটা কম। আমরা 15,000 বেড, 20,000 বেড আলাদাভাবে আমাদেরকে সেপারেট করে কোভিড রোগী রাখতে হয়েছে, কারণ একসঙ্গে চিকিৎসা দেওয়া যায় না নন কোভিডের সাথে। আমাদের এমনিই তো হাসপাতালগুলো ওভারলোডেড থাকে, তার মধ্যে 20,000 বেড যদি আলাদা হয়ে যায়, নন কোভিড রোগী যারা আছে তাদের কি হবে? তাদের চিকিৎসার আমাদের ব্যবস্থা করতে হয়েছে, তাদের সার্জারি, তাদের ডেলিভারি, মা বোনদের ডেলিভারি, এগুলো কাজও এই কোভিডের সময়ও এগুলো চলেছে। এখন আমাদের স্বাস্থ্যসেবা অনেক সক্ষম, ডাক্তাররা ট্রেন, কনফিডেন্ট, এবং সে কারণে চিকিৎসা আরও জোরদার হয়েছে। এবং রুগীরাও এখন, দেশের মানুষও এখন অনেকে সেবা নিতে এগিয়ে আসছে। আমাদের এখানেই তো বললো যে একজন যেখানে রুগী আসতো 2,500 গত এপ্রিল মেতে, আর এখন আসতেছে কত জানি দেখলাম ওখানে প্রায় 34,000 মতো এখন আসে গত 3 মাসে। কাজেই মানুষেরও কনফিডেন্স হয়েছে এবং কাজও করতেছে। আজকে স্বাস্থ্য সেবা ভালো আছে বিদায়, মৃত্যুর হার কম আছে বিদায় জনগণের মধ্যে একটা সাহস বেড়েছে, জনগণের মধ্যে আস্থা এসেছে, যার ফলে আজকে আমাদের ইকোনমি সুন্দরভাবে রোল করছে। ইন্ডাস্ট্রি খুলেছে, দোকানপাট খুলেছে, ট্রান্সপোর্ট সেক্টর ওপেন হয়েছে, এয়ারপোর্ট চালু হয়েছে। কিন্তু যদি স্বাস্থ্য সেবা যদি ভালো না হতো, যদি হাসপাতালে জায়গা না থাকতো, যদি রাস্তাঘাটে মানুষ মনে পড়ে থাকতো, কেউ বেরোতো না, কেউ শিল্প চালাইতে যেত না, ভয়ে যেত না। কিন্তু স্বাস্থ্য সেবা ভালো করেছে বিদায় সকলের মনে কনফিডেন্স, এবং সে কারণে আজকে ইকোনমি রোল করছে। আমাদের ইকোনমি 6% এখনো প্লাসে আছে, যেখানে সারা বিশ্ব মাইনাসে চলে গেছে। ভারত মাইনাসে, ইউরোপ মাইনাসে, আমেরিকা মাইনাসে, বাংলাদেশ প্লাসে আছে। এটা একটা বিরাট অবদান, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে অবদান এটা দেশবাসী পাচ্ছে। উনি 110 কোটি টাকা, 1 লক্ষ বিভিন্ন শিল্পকে, এই আমাদের যাতে অর্থনীতি চলমান থাকে দিয়েছে। ডাক্তারদের প্রণোদনার ব্যবস্থা করেছে উনি। প্রায় 2 কোটি লোকরে, 4 কোটি লোকরে সহযোগিতা করছে, দরিদ্র লোকরে আর্থিক সহযোগিতা করেছে এই কোভিডের সময়। কাজে এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আমাদের ইকোনমি এখন চাঙ্গা হয়ে গেছে। $40 বিলিয়ন আমাদের এখন রিজার্ভ, কোনো কালই ছিল না। এই কোভিডের সময় $40 বিলিয়ন, কত বড় বিষয় এটা। এখন আমি বলতে চাই যে আমাদের সামনে তো একটা আছে, মানে আমাদের শীতকালীন সময় আসতেছে। অনেকে সেকেন্ড ওয়েভ বলে, ইউরোপে শুরু হয়েছে, আমেরিকায় শুরু হয়েছে, অন্যান্য দেশে আসলেই শুরু হয়ে গেছে। এখন ওখানে সংক্রমণ, কালই টেলিভিশনের পর্দায় দেখলাম এক দিন 5,000, 10,000, 15,000 পর্যন্ত ইনফেক্টেড হচ্ছে, যেটা আগে খুবই কম ছিল। বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী আশঙ্কা করেছেন যে আমাদের শীতের সময় আমাদেরকে এই সংক্রমণের হারটা যাতে না বাড়ে, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সংক্রমণটা হয় কেন, আশঙ্কাটা আসে কেন? শীতের কালে আমাদের অ্যাক্টিভিটি অনেক কিছু করি আমরা, যেটা এই সময় করি না। যেমন আমাদের শীতকালীন সময় বিয়ে শাদী বেশি হয়, আমাদের বিনোদনের কাজ মানে পিকনিক টিকনিক বেশি করি, আমরা ওই কক্সবাজারে যাই বেশি, আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো হচ্ছে,
যেমন এখন পূজা হচ্ছে, হিন্দু ধর্মের যারা অবলম্বী তারা পূজা করছেন, সামনে পূজা হবে, আমাদের ওয়াজ মাহফিল হবে, এবং এগুলো খেলাধুলার অনুষ্ঠান হয়, যার ফলে সংক্রমণের হার বাড়ার সম্ভাবনা দেখা দেয়। সে কারণে আমরা এখন থেকে বলছি যে অনুষ্ঠানগুলো সীমিত করুন, স্বাস্থ্যবিধি মেনে করুন, তাহলে পরে সকলে নিরাপদে থাকবে, বাংলাদেশ নিরাপদে থাকবে, আমাদের ইকোনমি নিরাপদে থাকবে। কাজে আমাদের সকলের সহযোগিতা দরকার। অন্যান্য মিনিস্ট্রিরা আমাদেরকে সহযোগিতা করছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রণালয়, দুর্যোগ মন্ত্রণালয়, সকলেই আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। আমরাও দিক নির্দেশনা দিয়েছি যাতে কিনা এই দিকগুলো উপরে বেশি নজর দেওয়া হয়। এখানে ভ্যাকসিনের কথা এখানে আসছে। হ্যাঁ, ভ্যাকসিন আমরা জানি যে ভ্যাকসিন প্রয়োজন আছে। সকল যত মহামারী এর আগে আসছে তার মধ্যে ভ্যাকসিন অবশ্যই একটা ভূমিকা পালন করেছে। আমরাও আশা করি ভ্যাকসিন একটা এফেক্টিভ ভ্যাকসিন তৈরি হোক। বিশ্বের অনেক দেশে ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করছে, অনেক কোম্পানিও করছে। এখনো কোনো ভ্যাকসিন ফাইনাল হয় নাই, মার্কেটে আসে নাই, থার্ড স্টেজ ট্রায়ালে আসছে, ফোর্থ স্টেজ এখনো আসে নাই। তা আমরা সবগুলোর সাথে যোগাযোগে আছি। মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে ওয়াকিবহাল, পূর্ণ ওয়াকিবহাল। তার সাথে এই গত 7 মাস যাবত প্রতি সপ্তাহে আমার সাথে আলোচনা হয়, প্রতি সপ্তাহে দিক নির্দেশনা নিয়ে আমরা কাজ করি। ভ্যাকসিনের বিষয়েও আপনাদেরকে বলতে চাই, আপনারা জানেন আমরা অতি শীঘ্রই আমরা ভ্যাকসিন, যারা আমাদের যে ভ্যাকসিনটি আমরা সুলভ মূল্যে পাবো এবং আমাদের আবহাওয়ার সাথে মিল করে, আমাদের যে ফ্যাসিলিটি আছে ভ্যাকসিন দেওয়ার তার সাথে মিল করে, আমরা -80 ডিগ্রি যে ভ্যাকসিন রাখতে হয় সেটা কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো না, কারণ সেই ইনফ্রাস্ট্রাকচার আমাদের নাই। আমাদের করতে হবে যেটা আমাদের বর্তমানে ভ্যাকসিনের যে ব্যবস্থাপনা আছে, আমাদের খুব ভালো ব্যবস্থাপনা আছে, যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো হয়েছে। আমরা কোটি কোটি ভ্যাকসিন আমরা দিয়ে থাকি, কাজে আমাদের সেই অভিজ্ঞতাও আছে এবং সেই ইনফ্রাস্ট্রাকচারও আছে, ম্যান পাওয়ারও আছে। আমাদের ভ্যাকসিন সিলেকশনটা বিভিন্ন চিন্তা ভাবনা করে আমরা একটা ফাইনাল করছি এবং ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই আমরা এই বিষয়টি নিয়ে আরও আপনাদের সামনে কিছু বলতে পারবো এবং আমরা খুবই পজিটিভলি যাচ্ছি এবং ইনশাআল্লাহ ভ্যাকসিন সময় মতো বাংলাদেশের মানুষ আপনারা পাবেন। আমি পরিশেষে বলতে চাই যে আমাদের সোসাইটি অফ সার্জনের